সুপ্রভাত সকলকে। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে সবাই ফ্রেশ হয়ে বদ্রীনাথ মন্দির দর্শনের জন্য যাচ্ছি। আমরা বদ্রীনাথ মন্দির দর্শন করে আসার পরে আমরা এরপরে হোটেলে এসে ব্যাগ ট্যাগ লাগেজ সব নিয়ে আমরা আবার মানা ভিলেজ যাব। তো এখন সোজা আমরা মন্দির দর্শন করে নেবো। আগে এখানে এখন টেম্পারেচার 1 ডিগ্রি 2 ডিগ্রি, রাতেও তাই ছিল। প্রচণ্ড ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা পুরো একদম হাড়ে এসে লাগছে। মন্দির প্রবেশের আগে অসাধারণ একটা ভিউ দূরে দেখা যাচ্ছে, নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ ট্রেক শুরু হয় এখান থেকে। অসাধারণ লাগছে, তুষারাবৃত একটা পুরো পর্বতরাশি। এতটাই ঠান্ডা, ভালোভাবে কথা বলা যাচ্ছে না। মুখের থেকে টুপি নামিয়ে বা কিছু নামিয়ে কথা বলাটাই খুব দুর্বিষয় হয়ে উঠছে। প্রচণ্ড ঠান্ডা, বাট শীতের জায়গায় এসে ঠান্ডা উপভোগ করাটাও কিন্তু একটা অন্যরকম চার্মিং ব্যাপার। এখানে এখনো প্রচুর নতুন নতুন হোটেলস গড়ে উঠছে। আমরা এসে পৌঁছালাম বদ্রীনাথ ধামে। এখান থেকে দূরের দৃশ্য দেখা যাচ্ছে, প্রচুর শ্রদ্ধালু দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। আর ওই দূরে কুণ্ড রয়েছে, কুণ্ডে মানুষ গরম জলে হট স্প্রিংয়ে চান করছে। আর উপরে নীলকণ্ঠ পিক দেখা যাচ্ছে দূরে, সেটা বরফ আবৃত হয়ে রয়েছে। হ্যাঁ, জমজমাট পরিবেশ এবং প্রচুর ভক্তবৃন্দ এখানে সামিল হয়েছে। দূর দূর তক যেখানেই দেখা যাচ্ছে প্রচুর বড় লাইন। কখন আমরা দর্শন করতে পারবো সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে আসাটাই ভালো, না হলে হবে না, অনেকটাই ভিড়। বদ্রীনাথ ধামের প্রবেশ পথে যে পুলটা পড়ে, পুলের নিচ দিয়ে নিজের আপন গতিতে বয়ে চলেছে অলকনন্দা নদী। এটা এখান থেকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার স্রোত ভয়ঙ্কর, প্রচুর জল রয়েছে নদীতে। মাস অক্টোবর হলেও জলের পরিমাণ প্রচুর। নিচে দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী, প্রচণ্ড স্রোত জলের। আমরা আমাদের পূজার দেওয়ার যে সামগ্রী সেগুলো আমরা পূজার ডালা নিয়ে আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি। মেন যে লাইন, সেই লাইনে দাঁড়াচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর যেহেতু জুতো খুলে প্রবেশ করতে হয়েছে যেখান থেকে আমরা পূজা নিয়েছি, তো পাথর পুরো ঠান্ডা, একদম মাইনাস টেম্পারেচার মতো হয়ে গেছে। পা রাখা যাচ্ছে না, একদম পা রাখা যাচ্ছে না, খুবই কঠিন পরিস্থিতি। আমরা দীর্ঘ লাইন দিয়ে এখন মন্দিরে প্রবেশ করছি। প্রচণ্ড ঠান্ডা, সত্যি কথা বলতে এই খালি পায়ে এতটা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটা সত্যি অসম্ভবপর হয়ে উঠছে। প্রচণ্ড ঠান্ডা। তবে একদম মন্দির, এই ব্রিজের পরেই শু রাখার জন্য যে জায়গাগুলো করা আছে, ওখানে জুতো না রেখে লাইন দিয়ে দাঁড়িয়ে মন্দিরের যে চত্বর, তার আগেও শু রাখার কাউন্টার আছে। এই যে উপরে লেখা আছে শু কাউন্টার, এখানেও জুতো রাখতে পারেন। ওই যে বাঁদিকে তপ্তকুণ্ডের যে হট স্প্রিং ওয়াটার, ওই যে ওখান থেকে বাষ্প উঠছে। এখন সুন্দর রোদ উঠেছে। লাইন খুবই তাড়াতাড়ি আগাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই যে খালি পায়ে দাঁড়ানো। মন্দিরের সামনে আমরা প্রবেশ করছি।
আমরা মন্দির দর্শন করে এখন মন্দিরের সামনের দিকের যে ভিউ সেটা একটু দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর দর্শন হলো। 4 ধামের মধ্যে যে কেদারনাথ, বদ্রীনাথ ধাম, গঙ্গোত্রী, যমুনোত্রী, তার মধ্যে আমাদের গত বছর কেদারনাথ কমপ্লিট হয়ে গেছে। এবছর বদ্রীনাথ ধাম দর্শন সম্পন্ন হলো। আমাদের বদ্রীনাথ দর্শন সম্পন্ন হলো। এখন আমরা মন্দিরের সামনের অংশে দাঁড়িয়ে আছি। খুব সুন্দরভাবে দর্শন হয়েছে আমাদের। আমরা এরপর চলে যাব মানা ভিলেজ। আর আজকের ওয়েদার খুবই সুন্দর, দারুণ লাগছে। আর প্রচুর তীর্থযাত্রীদের সমাগম এখানে। আমাদের মন্দির দর্শন করে আমরা আবার হোটেলে চলে যাচ্ছি। বদ্রীনাথ থেকে যাত্রা শুরু করে আমরা প্রথম থামলাম ভারতবর্ষের আগে ছিল এটা লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, সেটা এখন ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়ায় পরিণত হয়েছে মানাগ্রাম। এখানে দেখার মতো বিষয় হচ্ছে এখানে সরস্বতী নদী যেটা পাতালে প্রবেশ করেছে। আর এই মানাগ্রাম থেকেই ধীরে ধীরে পঞ্চপাণ্ডবের প্রথমে দ্রৌপদী, তারপর এক এক করে সবাই স্বর্গের পথে প্রস্থান করেছিল। আমরা এখন এসে উপস্থিত হলাম ভারতবর্ষের ফার্স্ট গ্রাম মানা ভিলেজ। গুফা আর গণেশ গুফা আছে। এটাই হচ্ছে প্রধান ফটক, প্রবেশের যে প্রথম গেট। আমরা এখন প্রবেশ করেছি মানা ভিলেজের মধ্যে। বাদিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা ভীমপুল এবং সরস্বতী ধাম এইদিকে বাঁদিকে এদিকে চলে গেছে। ডান দিকে যে রাস্তাটা এটা গণেশ গুহা আর ব্যাস গুহা। এই ডান দিকের রাস্তাটা উপরে উঠে গেছে। এটাই ভারতবর্ষের প্রথম গ্রাম মানা ভিলেজ। মানা ভিলেজের যেখানে কার পার্কিং, সেখান থেকে যে ভীমপুল আর সরস্বতী নদীর যে পাতালে প্রবেশের যে স্থান, সেই পর্যন্ত যাওয়ার জন্য হাঁটার রাস্তা তো আছেই, তার সাথে যারা হেঁটে যেতে অসুবিধা হবে তাদের জন্য পিট্টুরও ব্যবস্থা আছে। এই যে প্রচুর মানুষ পিট্টুতে করে যাচ্ছেন। পার্কিংয়ের পর থেকে রাস্তাটা পুরোটাই দুপাশে বিভিন্ন শীতের সামগ্রী, বিভিন্ন এখানকার লোকাল যেসব সামগ্রী পাওয়া যায় তার দোকান পুরো ভর্তি। তার মধ্যে দিয়ে সরু রাস্তা উপরে আছে পাহাড়ের দিকে। ওই যে আমরা ওই জায়গাটাতে যাব। এই রাস্তা সোজা চলে গেছে মানা পাস। এই যে দেখতে পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা, তারা সব ট্রেক করে হেঁটে হেঁটে তাদের যে মানা পাস থেকে তাদের যে বেস আছে সেখান থেকে সব বদ্রীনাথের দিকে ফিরছেন। যে এখানেই সরস্বতী নদী পাতালে প্রবেশ করেছে। এরপরে সরস্বতী নদীর আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, কারণ এখানেই সরস্বতী নদী পুরো এই যে উপরের থেকে এসে এখানে এই যে দেখা যাচ্ছে নিচে পাতালে প্রবেশ করেছে। এটাই হচ্ছে ভীমপুল। এই যে বড় পাথরটা, এই পাথরটা দিয়েই এদিকে পাহাড়ের সাথে ওই পাহাড়ের যে সংযোগ করে হয়েছিল, এই পাথরটা ভীমপুল নামে বিখ্যাত। নিচে দিয়ে বয়ে চলেছে অলকানন্দা। আমরা এখন ভীমপুল পার করে কিছুটা আগিয়ে দাঁড়িয়ে আছি। থেকে রাস্তা এবার শুরু হলো। এই রাস্তা দিয়ে ধীরে ধীরে কথিত আছে পাণ্ডবরা স্বর্গের পথে গেছিল। এটার সামনে এগোলে একটা ট্রেক আছে বসুধারা ফলস থেকে কিছুটা এগোলে স্বর্গরোহিণী
তে গিয়ে এটা শেষ হবে। তো সেই রাস্তাতেই আমরা এখন চলছি। এটাই হচ্ছে সেই মহাভারতের গণেশ গুফা। এখানে যে ব্যাসদেব যখন মহাভারত যে বলছিলেন লেখার ইয়ের জন্য, গণেশ তখন সেই মহাভারত লিখতে বসেছিলেন এবং সেই সময় লেখার সময় যে সরস্বতী নদীর এতটাই গর্জন ছিল, তো শ্রী গণেশের সেই লেখাতে বিঘ্নিত হওয়ায় তো গণেশ সরস্বতী নদীকে অভিশাপ দেয় এবং তখন সরস্বতী নদী পাতালে প্রবেশ করে এবং যে প্রয়াগ আছে, প্রয়াগে গিয়ে সেখানে সরস্বতী আবার মিলিত হয়, গঙ্গা যমুনা সরস্বতী একসাথে। তো ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, সেই জন্য আমরা মন্দিরের এবং যে গুফা তার বাইরে থেকে ভিডিওটা করলাম। আমরা এখন মানা ভিলেজ, তারপর সরস্বতী নদী, ভীমপুল, ব্যাস গুহা, গণেশ গুহা দেখে আমরা এবার সোজা কল্পেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, এবার আমরা সোজা একদম কল্পেশ্বরে যাব। আমরা এখন বদ্রীনাথ থেকে এসে আমরা কল্পেশ্বর মন্দিরে যাব। তবে এখানে লোকাল সিন্ডিকেটের কিছু ইস্যুর জন্য আমাদের যে ট্রাভেলার গাড়ি, এই যে ট্রাভেলার গাড়ি, এই গাড়িকে পুরো কল্পেশ্বর পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। তো সেই জন্য আমরা এখান থেকে লোকাল ট্যাক্সি ইউনিয়নের যে সুমো গাড়িগুলো আছে, এই গাড়িগুলো করে নিয়ে আমরা কল্পেশ্বর মন্দির যাব। এর জন্য এখানে আনাজানাতে টোটাল গাড়ি 2000 টাকাতে আমরা করতে পেরেছি। তো আমরা জাস্ট ঘন্টা 2-3 মধ্যে মন্দির থেকে ঘুরে এসে তারপর আমরা আবার এখান থেকে গাড়িটা নিয়ে যতদূর পর্যন্ত যাওয়া যায় সেই পর্যন্ত যাব। আমরা এখন এসে পৌঁছেছি কল্পেশ্বর মন্দিরের এই প্রবেশ যে পথ, সেখানে হেলং থেকে যেহেতু আমাদের ট্রাভেলার গাড়ি আসতে পারেনি, রাস্তার যেহেতু কন্ডিশন খারাপ, সেই জন্য লোকাল যে গাড়ি করে আমরা এসেছি সেই গাড়ি এই পর্যন্তই আসলো। এখান থেকে জাস্ট 200 মিটার মতন দূরে মন্দির, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা এবার পায়ে হেঁটে মন্দিরটা দর্শন করতে যাব। কল্পেশ্বর মন্দিরে আসার রাস্তা খুবই খারাপ, মানে ওই ছোট গাড়ি আসতে পারে আর না হলে হেঁটে আসতে হবে। আর যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে 300 মিটার পরে মন্দির, কিন্তু মন্দিরের চারিদিকে বড় বড় পাহাড় আর ঝর্ণা রয়েছে, দৃশ্যটা খুবই মনোরম। এবার ধীরে ধীরে একটা ছোট ব্রিজ ক্রস করে সুপ্রমত মন্দির যেতে হয়, সেদিকেই আমরা যাচ্ছি। বাকি এইসব থেকে বড় বড় পাহাড় রয়েছে, দূরে গ্রাম রয়েছে। এই ব্রিজটার কাছাকাছি আসলেই মোটামুটি মন্দিরের চূড়াটা দেখা যায়, মানে ব্রিজটা পার হলেই মন্দিরটা আর কি। সামনে এখন একটা মাত্র ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই আর কি মন্দিরটা। একটা লোহার পুল মতো আছে আর সামনে একটা বড় ঝর্ণাও রয়েছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে 5টা যে কেদার, পঞ্চকেদার যেটা বলা হয়, সেই কেদারের শেষ কেদার খুব সম্ভবত কল্পেশ্বর, যেখানে মহাদেবের জটা আছে, যেটা জটা পুজো হয়, পূজিত হন মহাদেব। তো এটাই শেষ কেদার এবং এই কেদারটা যতগুলো কেদার রয়েছে তার মধ্যে
একমাত্র কেদার যেটাতে মন্দিরের প্রায় কাছাকাছি, মানে 300 মিটার আগে পর্যন্ত গাড়িতেই আপনারা পৌঁছতে পারবেন। বাকি কোনো কেদারেই এটা হয় না, বাকি সব কেদারগুলোই পায়ে হেঁটে অথবা ঘোড়ায় অথবা হেলিকপ্টারে উঠতে হয়, কিন্তু একমাত্র কেদার কল্পেশ্বর যেটাতে আপনারা গাড়িতে আসতে পারবেন। কিন্তু বড় গাড়ি থাকলে হবে না, বড় গাড়ি থাকলে এই হ্যালং বলে যে গ্রামটা আছে ওখানে এসে সিন্ডিকেটের গাড়ি নিয়ে মোটামুটি 2000 টাকা ভাড়া, ওই টাটা সুমো, গোল্ড, বুলেরো এই জাতীয় গাড়ি থাকে, এই গাড়ি নিয়ে এখানে আসতে হবে। এখানে থাকার জন্য পাশে অনেকগুলো ছোট ছোট হোমস্টে আছে, চাইলে একদিন থাকতেও পারেন। কারণ উদ্গম ভ্যালি বলে এর ঠিক পেছনেই যে গ্রামটা আছে খুবই মনোরম, ছবির মতো সুন্দর গ্রাম। হ্যাঁ, তো যারা কল্পেশ্বর আসছেন তারা চাইলে একদিন কল্পেশ্বর মন্দিরে পুজো দিয়ে এখানে একদিন থেকে পরের দিন চলে যেতে পারবেন। আমরা এখন কল্পেশ্বর মন্দিরে প্রবেশ করলাম। আমরা মন্দিরে পূজার সামগ্রী ডালা গ্রহণ করে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এটি হচ্ছে সেই পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর মন্দির, যেখানে মহাদেবের জটা পূজিত হয়। আমাদের কল্পেশ্বর মন্দিরে পুজো দেওয়া সম্পন্ন হলো, তার সাথে সাথে আরও সম্পন্ন হলো আমাদের আজকের এই যে গ্রুপ, তার মধ্যে 4 জনের আমাদের পঞ্চকেদার কমপ্লিট হয়ে গেল। রুদ্রনাথ, তুঙ্গনাথ, কেদারনাথ, এবছর মদমহেশ্বর, কল্পেশ্বর, টোটাল পঞ্চকেদার আমাদের কমপ্লিট হলো। তো আর এখানে সবচেয়ে বড় ব্যাপার, আজকে যেভাবে পুজো দিতে পারলাম, আমরা প্রায় 4:30টার দিকে এখানে প্রবেশ করেছিলাম। তো খুবই মানে নির্বিঘ্নে খুব ভালোভাবে আমরা 4 জন করে পুজো দিলাম। একদম মানে খুব মন ভক্তি করে আমরা আজকে পুজো দিতে পেরেছি। তো আমরা এবার পুজো পঞ্চকেদার কমপ্লিট করে কল্পেশ্বর মন্দির দর্শন পূজা দেওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়ির কাছে যাচ্ছি পুনরায়। আমরা এখন কল্পেশ্বর মন্দিরে পুজো দিয়ে এখন আমরা নিচের দিকে নামছি।